হাই, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আজকে ফিফথ সেমিস্টারে যে সেকেন্ড পার্ট যেটা বাকি ছিল আমাদের সেটা পড়বো, অর্থাৎ আহ, কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাবে দখল নিয়েছে। আমরা তো প্রথম পার্টটা পড়েছি, রঞ্জিত সিং এর সঙ্গে ইংরেজদের সম্পর্ক। দুটো যুদ্ধ হয়েছিল, দুটো যুদ্ধের কথা, খুবই ছোট্ট একটা সময়, তোমাদের বেশি লাগবে না। তো দুটো যুদ্ধ হয়েছিল এতে। একটা হচ্ছে প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ। তার আগে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডে জেনে নিই। রঞ্জিত সিং তো মারা গেলেন, এবং রঞ্জিত সিং পাঞ্জাবের যে রঞ্জিত সিং এর পর যে পরিস্থিতিটা কেমন হয়েছিল সেটা খুব গুরুত্বপূর্ণ, দরকার তোমাদের জানা। बहुत ही अहम हो जाता है कि रंजीत सिंह के मर जाने के बाद पंजाब में हालात कैसा बना था। क्योंकि फर्स्ट सिख वर और इंगो सिख बैटल एंड सेकेंड इंगो सिख बैटल जिसको बोलते हैं हम लोग, एंग्लो सिख जिसको बोलते हैं, फर्स्ट एंड सेकेंड एंग्लो सिख बैटल। तो ये इससे पहले ये जो पॉलिटिकल सिचुएशंस क्रिएट हुआ था उसको जानना बहुत जरूरी। রঞ্জিত সিং যতটা সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন সবটাই নিজের কৃতিত্বে, এবং এটা ঐতিহাসিকেরা তার সম্পর্কে অভিযোগও করছেন যে তিনি নাকি ভবিষ্যতের যে লিডার সেটা নাকি বিল্ড করে যেতে পারে। যার জন্যে রঞ্জিত সিং মারা যাওয়ার কিছু সময়ের মধ্যেই 38 সালে মারা যাচ্ছেন, এবং আমরা 1849 সাল, মাত্র দেখো 10 বছরের মাথায় পাঞ্জাব চলে যাচ্ছে, মানে শিখ সাম্রাজ্য ব্রিটিশ কন্ট্রোলে চলে যাচ্ছে। তো এমন 10 বছরে কি ঘটলো সেটাই আলোচনা। তাহলে আমি প্রথমেই বললাম যে রঞ্জিত সিং যা কিছু তৈরি করেছিলেন সবটাই নিজের কৃতিত্বে। যেমন আমি বলবো যে খালসা বাহিনী যেটা ছিল সেটা কিন্তু নিজের মানে সম্পূর্ণ কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ রেখেছিলেন তিনি, এবং এটাও বলা হয় যে তিনি 1805 সালে সরবত খালসা, যে খালসাদের যে বার্ষিক অধিবেশন হতো সেটা পর্যন্ত তিনি বন্ধ করে দিয়েছিলেন, এবং এর পুরো সিস্টেমটা নিজস্ব ব্যক্তিগত, রঞ্জিত সিং এর ব্যক্তিগত কৃতিত্বের ওপরই নির্ভরশীল ছিল। এবং মানে পরবর্তীকালে যেটা দেখা গেল, রঞ্জিত সিং যখন মারা গেলেন তখন কি কি এমনিতেই আমরা জানি যে 12টা মিশলে বিভাজিত ছিল सिख संप्रदाय। ऐसे ही तो हम लोग पिछले क्लास में पढ़ चुके हैं कि जो पूरे सिख कम्युनिटी है 12, कुल मिला के 12 मिसल डिवीजन हुआ था, और उनमें से लड़ाई होता था, झगड़ा वगैरह, एक के साथ एक का उतना भी संपर्क नहीं था। তো যেটা হলো যে পরবর্তী শিখ সর্দারদের দেখা গেছিল তারা প্রত্যেকেই কিন্তু উচ্চাকাঙ্ক্ষী এবং স্বার্থপর। তাদের মধ্যে এরকম ব্যাপারটা নেই যে শিখ ন্যাশনালিজম বা শিখ সাম্রাজ্যকে রক্ষা করব, এরকম কনসেপ্ট কিন্তু পরবর্তী শিখ সর্দারদের মধ্যে কিন্তু ছিল না। এবং একজন তো আবার এমনটাও দেখা গিয়েছিল যে মানে ইংরেজদের সঙ্গে নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণ করার জন্য তারা আবার ইংরেজদের সঙ্গে বন্ধুত্ব করছেন। মানে আমি বলছি মিশলদের যে সর্দার, মিশলের যারা লিডার ছিলেন তাদের সর্দারদের। तो ऐसा भी हालत था कि अपना पर्सनल बेनिफिट्स के लिए वो लोग अंग्रेज के जो ऑफिसर्स थे उस वक्त का, लाहौर से मैं बोल रहा हूँ क्योंकि उनका जो पूरा सिस्टम रंजीत सिंह का था वो लाहौर से था, लाहौर और मुल्तान, ये 2 जगह से था। तो अंग्रेज के साथ उन्होंने फ्रेंडशिप भी बना लिए थे अपना फायदे के लिए रंजीत सिंह के बाद। আরেকটা যেটা পলিটিক্যাল সিচুয়েশন যেটা রঞ্জিত সিং এর পর তৈরি হয়েছিল, যে রঞ্জিত সিং মারা যাওয়ার পর যারা উত্তরাধিকারী বসেছিলেন মূলত তার ছেলেরা ওই লেভেলে ছিলেন, মানে তারা অকর্মণ্য ছিলেন, বাবার মতো কোয়ালিটি তাদের মধ্যে একদমই ছিল না, पापा की तरह कुछ भी क्वालिटी नहीं था। और सबसे बड़ी बात है कि वो लोग ऐसे बहका में जिंदगी बिता रहे थे। তো সেই জন্য যে একটা গ্যাপ তৈরি হয়েছিল রঞ্জিত সিং এর পর, সেই গ্যাপটা কিন্তু আর ফিল আপ হয়, যার জন্যই কত
তাহলে কি ঘটনা ঘটছে আমি দেখে নিই। রঞ্জিত সিং এর অনেকগুলি ওয়াইফ ছিল এবং তার বলা হয় টোটাল 7টা ছেলে ছিল। তার মধ্যে রঞ্জিত সিং মারা যাওয়ার পর দুটো ছেলের মধ্যে সিংহাসনকে নিয়ে একটু টানাপোড়েন শুরু হয়েছিল। একটা হচ্ছে খড়গ সিং আর একটা হচ্ছে শের সিং। তো ওই শিখ রাজ দরবারেতে দুটো টিম ভাগ হয়ে গিয়েছে। একদল খড়গ সিংকে সাপোর্ট করছিল আর একদল শের সিংকে সাপোর্ট করছিল। দুজনই কিন্তু রঞ্জিত সিং এর ছেলে, दोनों ही लड़का था, मतलब खड़ग सिंह और शेर सिंह। रंजीत सिंह के मरने के बाद इन दोनों ने सिंहासन को लेकर बहुत ही झगड़े में और इंटरनल पॉलिटिक्स में लिप्त हो गए। তো কিছু ঘটনা ঘটছিল এই সময়তে যখন খড়গ সিং, তবে তার মধ্যে খড়গ সিংই অভিজাতদের সাপোর্ট নিয়ে সিংহাসনে বসলেন লাহোরে। এবং অদ্ভুতভাবে ঘটনা ঘটলো যে যতটা না খড়গ সিং অতটা ইম্পর্টেন্ট ছিল, তার ছেলের নাম পাওয়া যায়। এবং নওহাল সিং, নেওহাল যাকে আমরা বলতে পারি, আমরা नेहालो बोलते पारी, नौहालो बोलते पारी। नेहाल सिंह उनका लड़का था, वो ज़्यादा था, उसका दबदबा ज़्यादा था, मतलब उनका जो प्रभाव उनका ज़्यादा था, प्रभाव बेशी छिलो এই নেওয়াল সিংয়ের। অদ্ভুতভাবে 1840 সালে খড়গ সিং মারা যাচ্ছেন এবং পরের দিনেতেই নেওয়াল সিংও নাকি অদ্ভুতভাবে মারা গেছেন। তারপরে শের সিং বসছেন। ওখানে যে রাজদরবারে একটা গোষ্ঠী ছিল তার নাম হচ্ছে ডোগরা গোষ্ঠী, শিখদেরই সম্প্রদায়ের একটা গোষ্ঠী। তাদের সমর্থন নিয়ে শের সিং, মানে আমি কিছুক্ষণ আগে শের সিং এর নাম বললাম তোমাদের, কিন্তু অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যে শের সিংও মারা গেল, একটা বিরাট শূন্যতা তৈরি হয়ে গেল। এই অবস্থাতে শিখ সিংহাসনে নাবালক ছেলে রঞ্জিত সিং এর, দলীপ সিং, বা যেটাকে আমরা দলীপ সিং এর নামই আমরা শুনেছি, স্কুল লেভেলে আমরা পড়েছি দলীপ সিং। এবং যেহেতু তিনি নাবালক ছিলেন, তো ওর যে মা ছিল বলা হয় রানী মাতা জিন্দন। তো পেহলে জিন্দন উনি উনাকে নাবালক যেহেতু ছেলে, তাই জিন্দন ইনডাইরেক্টলি পরিচালনা করতে লাগলেন, सिंहासने बसलें दलीप सिंह। तो बात ये हुआ खड़ग सिंह का मौत हो गया, उसका पुत्र का जो नेवाल सिंह था उसका भी दूसरे दिन मौत हो गया। उसके बाद उसका जो भाई है, मतलब खड़ग सिंह का भाई था एक शेर सिंह, उसका भी मौत हो गया। और उसके बाद जो है वो माइनर जो एक भराता भाई है दलीप सिंह, वो बैठे, लेकिन उनका जो माता है जिंदन वो कंट्रोल करने लगे। और ऐसे ही शुरू हुआ रंजीत सिंह के बाद প্রসেস। এবার আমরা আসছি প্রথম ইঙ্গো শিখ যুদ্ধটা হলো কেন, এবার একটু দেখে নি পটভূমিটা কি। আমরা তো বলেছি দুটো যুদ্ধ হয়েছিল, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ। এবার সরাসরি আমরা যুদ্ধেতে আসছি, পটভূমিটা কি। তো মানে যখন দলীপ সিং সিংহাসনে বসছেন এবং তার মা ঝিন্দন কন্ট্রোল করছেন, তো গোটা পরিবারটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে অভিজাত গোষ্ঠী আর একটা হচ্ছে খালসা বাহিনী, যেটা ওই রঞ্জিত সিং এর সময়কালে, তো মানে অনেক আগে তৈরি, রঞ্জিত সিং যেটাকে আরো নিজের মতো করে তৈরি করেছে। দুই গোষ্ঠীর মধ্যে তার মধ্যে এর ভেতরে রাজদরবারের ভেতরে একটা সম্প্রদায়ের কথা আমি কিছুক্ষণ আগে বললাম তোমাদের, अभी बोले डोगरा कम्युनिटी। ये बहुत पावरफुल कम्युनिटी था जिंदन के टाइम। तो এই ডোগরা কমিউনিটি যে সমস্ত লিডার্সরা ছিলেন তাদের নাম বলা হয়েছে, যে ধান সিং, গোলাপ সিং, সুচেত সিং। এরা কি বলতো, এরা যেমন আমি তোমাদের মুঘলদের পড়িয়েছিলাম যে ইরানি, তুরানি, হিন্দুস্তানি, ওদের পাওয়ারফুল গোষ্ঠীটা ছিল, সেরকম এই যে ডোগরাদের এই নাম যাদের বললাম, বিশেষ করে আমি গোলাপ সিং এর কথা বলছি, তো এরা পাওয়ারফুল ছিল জিন্দনের সময়কালে। এবং যার ফলে আমরা দেখতে পাবো যে ক্রমে এই যে অভিজাত গোষ্ঠীর পাওয়ার নষ্ট হচ্ছে, মিলিটারি পাওয়ার সামনের দিকে উঠে আসছে। এবং এর পিছনে ঝিন্দন স্পষ্ট মদত দিচ্ছেন, রাজমাতা ঝিন্দন। কিরকম ভাবে না, তিনি
তিনি দুজন লোককে, একজন উজির তার নাম হচ্ছে লাল সিং, তাকে প্রধানমন্ত্রী করছেন এই ডোগরা গোষ্ঠী থেকেই, আর আরেকজন তাকে সেনাপতি নির্বাচন করছেন, তার নাম হচ্ছে শের সিং। शेर सिंह बोलते सॉरी सॉरी शेर सिंह का नाम तेज सिंह। तो ऐसे राजमाता के कारण ही ऐसा हो रहा है कि वहां पर जो डोगरा कम्युनिटी वो ऊपर उभर आ रहा है, क्योंकि वहां पर वजीर बना जा रहा है। मतलब उनका करीबी बोला जाता था झिंदन का, उनका नाम है लाल सिंह, और उसका जो सेनापति झिंदन ने अपना जो सेनापति बनाया किसको, तेज सिंह को। और इन दोनों ने मिलके, इन दोनों का क्या था, इन दोनों का कुछ भी सिख कम्युनिटी को लेकर उतना कॉन्फिडेंस, मतलब उनको मतलब ये था कि सिर्फ अपना फायदा देखना है। तो इसके चलते क्या हुआ कि जो खालसा कम्युनिटी के खालसा फोर्स था, तो इतना मतलब कंट्रोल ना होने की वजह से ये से तेज सिंह के अंडर में या जो लाल सिंह के अंडर में খালসা ফোর্স जो है वो बहुत ही পাওয়ারফুল হয়ে গেছে। আর এমনটাও কথা বলা হয় যে এরা ঝিন্দন এবং দলীপ সিং তারাও বিরক্ত হয়ে পড়েছিলেন তাদের কার্যকলাপে, মানে কার, তেজ সিং আর ওই যে লাল সিং এর কার্যকলাপ। তো এটা হচ্ছে মনে রাখবে দুটো নাম, ইম্পর্টেন্ট নাম, সেটা হচ্ছে একটা হচ্ছে লাল সিং প্রধানমন্ত্রী উজি वजीर, আর একটা হচ্ছে তেজ সিং। ওকে, এরপর ইংরেজদের অবস্থাটা দেখি, ইংরেজরা কি করছিলেন, ব্রিটিশ কূটনীতিটা দেখো একবার। ওইরকম পরিস্থিতি রাজ দরবারে ব্রিটিশরা কিন্তু বসে নেই, কারণ তারা জানে যে রঞ্জিত সিং মারা গেছেন, তাদের লক্ষ্য পাঞ্জাব। এই সময় বড়লাট ছিলেন লর্ড অ্যালেনবরো, এবং তিনি কিন্তু মানসিকভাবে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছিলেন, কারণ তার শিখ রাজ্য দরকার। ওকে, তার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর তিনি চলে গেলেন ইংল্যান্ডে। তারপর নতুন যে গভর্নর জেনারেল হয়ে এলেন, নয়া जो आ रहा है वो उनका नाम है लॉर्ड हार्डिंज, हार्डिंग उसको बोलते। আচ্ছা, হার্ডিঞ্জের সময়কালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের একবার আমি বলেছিলাম যে এই সময়ে ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে ভারতবর্ষে যদি কোনো ইংরেজরা ভারতবর্ষের কোনো লোক যদি চাকরি করতে চায় অফিসে সরকারি কাজে, তাকে ইংরেজি জানতে হবে। তো এটা হচ্ছে সেই হার্ডিনের সময়টা, 1843 সাল। এবং 43 সালে তার কিন্তু প্ল্যান কিন্তু পরিষ্কার ছিল, তিনি কিন্তু একটা পলিটিক্যাল এজেন্ট পাঠাচ্ছেন লুধিয়ানা, পাঞ্জাবের যে লুধিয়ানা অংশ আছে, কারণ কন্ট্রোল করার জন্য লর্ড হার্ডিঞ্জ পাঠাচ্ছেন। এবং সেই এই এজেন্টের নাম হচ্ছে মিস্টার ব্রডফুট। এটা হচ্ছেন ইনি কিন্তু প্রথম থেকে শিখ বিরোধী। ওনাকে এজেন্ট করে কোথায় পাঠাচ্ছেন, পাঞ্জাবের লুধিয়ানাতে পাঠাচ্ছেন, তৎকালীন পাঞ্জাবের যে লুধিয়ানা, এখনো লুধিয়ানা আছে। তো সেই লুধিয়ানাতে পাঠাচ্ছেন, এবং অদ্ভুতভাবে এই ব্রডফুট গিয়েই, তিনি যেহেতু ব্রিটিশ বিরোধী, তিনি কিন্তু একটা ঘোষণা করে দিয়েছেন, একটা জিনিস ঘোষণা করে দিয়েছেন যে রঞ্জিত সিং যেহেতু মারা গেছে, তাই ইংরেজদের আমাদের যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে মহারাজা দলীপ সিং যদি মারা যায়, রঞ্জিত সিং তো মারা গেছে, তিনি ঘোষণা করে দিয়েছেন ব্রডফুট গিয়ে, দলীপ সিং যদি মারা যায় তাহলে শতদ্রু নদীর ইস্টার্ন পার্ট इंग्रेजरा दखल करবে, पूर्व प्रांत शतद्रु नदी। ब्रॉडफुट जाके वहां पर डिक्लेयर कर रहे हैं कि अपना पॉलिसी जाहिर कर रहे हैं लुधियाना में जाके कि अगर दलीप सिंह की मौत हो जाती है तो वहां पर शतद्रु नदी का जो ईस्टार्न साइड है वो अंग्रेज ले लेंगे। এই কথাতে রাজ দরবারে ঝিন্দন এবং যারা শিখ সম্প্রদায়কে ভালোবাসেন তারা কিন্তু ইংরেজদের বিরোধী মনোভাব হয়ে পড়ছেন এবং ব্রডফুট বলে দিয়ে চুপচাপ রয়েছেন এবং তারা ওয়েট করছিলেন যে কোনো না কোনো কারণে তো অজুহাতে যুদ্ধ তো হতে হবে, সেই অজুহাতটা খুঁজছিলেন। এবং যার ফলে রানী জিন্দন অত্যন্ত হটকারিতা দেখালেন এবং যারা খালসা বাহিনীর লোকজন ছিল তারাও হটকারিতা দেখাচ্ছেন, এই আবার কি, আমাদের রাজা বেঁচে রয়েছেন, মানে দলীপ সিং বেঁচে রয়েছেন, তারপর তা সত্ত্বেও উনি বলছেন যে উনি মারা গেলে মানে শিখ রাজ্য নিয়ে নেবো। অথবা এটা একটা প্ররোচনামূলক কথাবার্তা, এর প্রতিবাদ চায়। এটা করতে গিয়ে তারা শিখরা বিরাট সৈন্য নিয়ে শতদ্রু নদী অতিক্রম করার চেষ্টা চালাচ্ছেন এবং করলেন 1845 সালে। এবং বলা হয় যে
ইংরেজরা এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন, কারণ ওই যে আগের যে অমৃতসরের সন্ধি স্বাক্ষর হয়েছিল, মানে রঞ্জিত সিং এর সময়, লাহোরের বলছি না, অমৃতসরের সন্ধি, সেখানে চুক্তিতে বলা ছিল যে শতদ্রু নদী ক্রস করবে না শিখরা। এখানে কিন্তু ক্রস করে গেল 1845 সালে শিখরা, কারণ তাদের দলীপ সিংকে মারবেন বলেছেন। ইংরেজরা অজুহাত পেয়ে গেলেন, শুরু হলো যুদ্ধ। যে তারা তো ল ভেঙে দিয়েছেন, অমৃতসরের পুরনো যে সন্ধি ছিল সেটাতে ভেঙেছেন, যেটা গত আগের ক্লাসেতে তোমাদের আমি বলেছিলাম। তাহলে ইংরেজরা তো অজুহাত চাইছিলেন, শুরু হলো যুদ্ধ। এবং বলা হয় মুতকি, ফিরোজ শাহ এবং আলিওয়াল, এই তিনটে যুদ্ধে পরপর শিখরা পরাজিত হচ্ছেন, বীর বিক্রমে যুদ্ধও করছেন। কিন্তু এখানেতে বলা হয় যে শিখদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। विश्वासघात किए थे 2 लोग, एक का नाम था लाल सिंह और एक का नाम था तेज सिंह। शायद याद है, हम ये लाल सिंह वजीर थे আর তেজ সিং সেনাপতি थे। অর্থাৎ যুদ্ধের সময় ইংরেজ পক্ষ অবলম্বন, মানে নিশ্চুপ থেকে যাচ্ছেন এবং ইংরেজদের সহায়তা করে ফেলছে গোপনে। এটা একটা চরম বিশ্বাসঘাত, এবং যার জন্যে 1846 সালে সুব্রাও বলে জায়গা, লাহোরের খুব কাছে, এই যে যুদ্ধের মোটামুটি শিখরা পরাজয়ের দিকে ছিল, কিন্তু একটা অসমাপ্ত যে যুদ্ধ, সেটাকে সুব্রাওয়ের মানে কাছে উভয় পক্ষ আবার মুখোমুখি হচ্ছেন, এবং সেখানে সন্ধি স্থাপন চেষ্টা চালানো হলো 1946 সালে। শিখ এবং ইংরেজ বাহিনীর মধ্যে আবার দ্বিতীয়বার লাহোর চুক্তি, যেটা 1806 সালে একবার লাহোর চুক্তি হয়েছিল। যেহেতু লাহোরে ঘটনাটা হলো, তাই চুক্তি করা হলো লাহোরের সঙ্গে, মানে লাহোরের চুক্তিটা স্বাক্ষর করা হচ্ছে বলে লাহোর চুক্তি। এই চুক্তি কি বলা হলো, অর্থাৎ আমরা দেখলাম একটা অমীমাংসিত যুদ্ধ, প্রথম ইঙ্গো सिख युद्ध। ये कुछ भी नतीजा नहीं आया, लेकिन हालांकि ऐसे सिख कम्युनिटी का पराजित होना तय था। लेकिन अंग्रेज ने, स्पेशली लॉर्ड हार्डिंज ने ऐसा आदेश दिया था कि युद्ध को बंद किया जाए और पैक्ट में आया, संधि में लाया যায়। কি বলা হলো এতে? শিখরা বেশিরভাগ পরাজিত হয়েছেন, তাই শিখদের কাছে অপমানটাই বেশি। বলা হচ্ছে যে শতদ্রু নদীর দক্ষিণ তীরে সমস্ত রাজ্যগুলো ইংরেজদের দিয়ে দিতে হবে। ऐसे साउथ जो शतद्रु नदी के जो साउथ साइड का जितना भी खालसा का जो एरिया है, मतलब वो जो एरिया जो रंजीत सिंह या उनका जो प्रभाव विस्तार किया गया था उस वक्त, सब कुछ दे दिया जाए। ओके, যুদ্ধ যেহেতু হয়েছে এবং যুদ্ধে যেহেতু শিখদের পরাজয়ের সম্ভাবনাটা বেশি এবং বেশি পরাজিত হয়েছে, এবং সেজন্য তার প্রচুর ক্ষতি হয়েছে ইংরেজদেরও, সে ক্ষতিপূরণ চাই যুদ্ধের। এই জন্য 1.5 মিলিয়ন স্টার্লিং মুদ্রা, इंग्लैंड जो मुद्रा नाम, तार नाम হচ্ছে স্টার্লিং, उसका जो मुद्रा का नाम बोला जाता है स्टार्लिंग, দিতে হবে, দেওয়া হলো ইংরেজদের। ক্ষতিপূরণ বাবদ, এবং ক্যাশ তো দিতে পারবেন না, তাহলে কাশ্মীরের একাংশ ইংরেজদের দিয়ে দিতে বাধ্য হচ্ছে। এবং ইংরেজরাও চালাকি করছেন। আমি কিছুক্ষণ আগে তোমাদের একটা নেতার নাম বলেছিলাম, গোলাপ সিং, ডোগরা কমিউনিটি, ওরা আবার কাশ্মীরটাকে ডোগরাকে দিয়ে দিচ্ছেন। ডোগরার মধ্যে গোলাপ সিংকে দিয়ে দিচ্ছেন। গোলাপ সিং প্রচুর টাকা পয়সা দিয়ে ইংরেজদেরকে দিয়ে কাশ্মীরে নিজে কর্তৃত্ব স্থাপন করছে। এবং বলা হচ্ছে লাহোরের রাজ দরবারেতে ইংরেজরা বললেন যে আমরা একজন রেসিডেন্ট লাহোরের তোমাদের যে রাজ দরবার দলীপ সিং এর, সেখানে একজন অফিসার রাখবো। সেই অফিসার নাম সেন্ট লরেন্স, তারা পাঠাচ্ছেন। আচ্ছা, তোমাদের বলে দিই যে রেসিডেন্ট শব্দটার মানে কি, রেসিডেন্ট কোন হতে থে। তোমরা যদি অধীনতামূলক মিত্রতা নীতি নিশ্চয়ই পড়েছো স্কুল লেভেলে, আমি জানি না তোমাদের সিলেবাসে আছে হয়তো, তো সেখানেতে তো স্পষ্ট বুঝতে পারবে যে রেসিডেন্ট হচ্ছেন একজন ইংরেজ অফিসার, যাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়োগ করতো সেই সমস্ত রাজ্যের রাজ দরবারে যারা অধীনতামূলক মিত্রতা নীতি চুক্তি সই করতে। एक ऐसा ऑफिसर है जो सब्सिडरी जो अलायंस अगर कोई साक्षर करता है, मतलब कोई साइन कर देता है, उस राजा के राजदरबार में एक ऑफिसर भेजा जाता था, उसको बोला जाता था, वो अंग्रेज ऑफिसर होते थे, उसको बोला जाता था रेसिडेंट। ये रेसिडेंट लोगों का काम क्या आता पता है? राज दरबार के अंदर में जो भी घटनाएं घट रही है उसका
लेका झोंका अंग्रेज की जो कोलकाता का जो ऑफिस था उस वक्त, वहां पर भेजना था, ऑफिसर्स को भेजना, मतलब हेड कंट्रोल को भेजना था, जो लोग চালা रहे हैं भारत। এটা হচ্ছে রেসিডেন্ট। তাহলে কি গেলেন? সেন্ট লরেন্স। এখন একই সঙ্গে সঙ্গে আরেকটা অঙ্গীকার নেওয়া হলো যে শিখ বাহিনীতে আগামী দিনে কোনো ইউরোপীয় এবং আমেরিকানদের নিয়োগ করা যাবে না। তাহলে কি অপমানজনক সন্ধি, লাহোরের সন্ধি দেখো। এক, ইয়ে দক্ষিণ ভারতে, দক্ষিণ শতদ্রু এলাকা ইংরেজরা নিয়ে নিল, 1.5 মিলিয়ন স্টার্লিং শিখদেরকে দিতে হলো, টাকা দিতে পারবে না বলে কাশ্মীরটাকে ছেড়ে দিতে হলো, কাশ্মীরের একটা পার্ট। আবার ইংরেজরা আবার ওই কাশ্মীরটাকে ডোগরা নেতা গোলাপ সিংকে দিয়ে প্রচুর টাকা নিয়ে ফেললেন। একই সঙ্গে সেন্ট লরেন্সকে পাঠালেন খবরাখবর নেওয়ার জন্য। এক প্রকারে দলীপ সিং এর রাজদরবারের ভেতরে কি ঘটনা ঘটছে ইংরেজরা খবর নেওয়ার জন্য। আর শেষে আবার বলে দিচ্ছেন ইংরেজ শিখরা কোনো অবস্থাতেই আমেরিকান বা ইউরোপীয় কোনো লোককে অফিসার্স বা কোনো কিছুকে চাকরি দিতে পারবে, নিয়োগ করতে পারবেন না রাজদরবারে, সেনাবাহিনীতে বিশেষ করে। চরম অপমান। কিন্তু লর্ড হার্ডিঞ্জকে নিয়ে, তাহলে আমরা প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সমাপ্তির ফলে সন্ধি, এবং লর্ড হার্ডিঞ্জকে নিয়ে ঐতিহাসিকরা অনেকে সন্দেহ প্রকাশ করেছেন এবং অনেকে সমালোচনা করেছেন যে তিনি এই সময় কেন দখল করলেন না, সবই তো চলে এসেছিল হাতের মধ্যে। তো হার্ডিঞ্জ নাকি উত্তর দিয়েছেন যে যেহেতু রঞ্জিত সিং এর সাথে দীর্ঘদিন তাদের একটা ভালো সম্পর্ক ছিল, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং সেটা মর্যাদা নাকি দিতে চেয়েছিলেন হার্ডিঞ্জ। এবং হার্ডিঞ্জ জানতেন যে শিখরা মোটামুটি ভাবে শিখরা বিধ্বস্ত, কিন্তু হলেও তারা কিন্তু ধ্বংস হয়নি, যার ফলে তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। তো তাছাড়া শিখদের সম্পূর্ণ ক্ষমতাকে যে তিনি যে উপেক্ষা করবেন এমনও তার মধ্যে সাহস, ওই ব্যাপারটা অদূরদর্শী তিনি ছিলেন না, কারণ শিখদের মধ্যে তখনও কিন্তু ব্যাপারটা রয়ে গিয়েছিল ফাইট করা। তো এটা কিন্তু হার্ডিঞ্জ জানতেন। তাই কি হলো না, দলীপ সিংকে তারা তখনও রাজা বলেই স্বীকার করছেন। এবং আমি আবার বলছি যে ये रंजीत सिंह के साथ जो उन लोगों का रिश्ता था, उसी के सम्मान में ये पूरा लाहौर को उन्होंने कंट्रोल में नहीं किया, और दलीप सिंह को फिर से उन लोगों ने वहाँ पर राजा, छोटा सा एरिया में उनको राजा ही बना के रख दिया। और माने ऐसा भी बहुत सारे कम्युनिटी थे जो सिख लोग अंग्रेज को समर्थन करते थे, तो उनका राजा दलीप सिंह ही था। तो ऐसे हार्डिन जो थे वो उनको भी अपने पक्ष में रखना चाहता था, इसीलिए उन्होंने फर्स्ट जो लाहौर फैक्ट हुआ था, या फर्स्ट एंग्लो सिख जो वार हुआ था, उसमें उन्होंने पूरी तरह से लाहौर को कंट्रोल में नहीं किया, अर्थात पंजाब को कंट्रोल में नहीं किया। গেল প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ। এবার দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধটা দেখি। দেখো দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধে, তাহলে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ অপমান হয়েছে, শিখরা কিন্তু রাগে ফুঁসছেন, খালসা বাহিনী ফুঁসছেন, এমনকি মানে তাদের মধ্যে যে ইংরেজ জাতি যে তীব্র অপমান করেছেন শিখদেরকে, সেটা কিন্তু অপমানটা তারা ভুলতে পারেন, এবং তারা কিন্তু ওয়েট করছেন, তারা নিজেরাও বুঝতে পারছেন যে তাদের মধ্যে যুদ্ধ কিন্তু অবশ্যম্ভাবী। ये लोग ऐसे एहसास में थे कि आने वाले दिनों में एकदम और एक युद्ध होने वाला है। এই সময় লাহোরের রাজদরবারে যে রেসিডেন্টকে পাঠানো হয়েছিল, অর্থাৎ সেন্ট লরেন্সের কিছু কার্যকলাপকে নিয়ে অসন্তোষ দেখা গিয়েছিল। রানী জিন্দন তিনি বারবার রাজদরবারের কাজেতে নাক গলাচ্ছেন, बहुत सारे इंटरफेयर कर रहे हैं, तो जिंदन को ये अच्छा नहीं लग रहा था, तो उन्होंने प्रतिवाद किए। और ये ऑफिसर्स जो है बोला कि ये षड्यंत्र कर रहे इंग्रेज के विरुद्ध, और इसके चलते क्या हुआ, दलीप सिंह को वहां से राजा पद से हटा दिया गया, কিছু সামান্য ভাতার বিনিময়ে নজরবন্দ করে দিয়ে উनको। তাহলে যেহেতু প্রতিবাদ করেছিল জিন্দন, তার জন্য অজুহাত দিলেন যে উনি ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাই তার ছেলেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু ভাতা দিয়ে তাকে নজরবন্দি করে রেখে দেওয়া হচ্ছে। এবং অদ্ভুতভাবে একই সঙ্গে সঙ্গে জিন্দনের অত্যন্ত প্রিয় পাত্র লাল সিং, তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ঘটনাটা ঘটলো এমন যে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের প্রেক্ষাপটটা দেখো। এক তো তাদের মনের মধ্যে, শিখদের মনের মধ্যে একটা তীব্র অসন্তোষ ছিল, আর এখন যেটা ঘটনাটা ঘটলো সেটা যে দলীপ সিংকে সরিয়ে দেওয়ার পর মানে পরিস্থিতিটা আরো জটিল হয়ে গেল।
এবং শিখ জাতি বিশেষ করে খালসা বাহিনী যেটা ছিল তারা কিন্তু আরো জাগ্রত হয়ে পড়লেন যুদ্ধ করার জন্য, অর্থাৎ যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধ হোনাই হ্যায়। মুলতানের সে সময় একটা ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধটা বেশিটা মানে যুদ্ধের একদম পুরোপুরি দামামা বেজে গেল। মুলতানের ঘটনাটা কি? আচ্ছা, ওই সময় মুলতান, আচ্ছা আমরা জানি পাকিস্তানে মুলতান রয়েছে, इस वक्त पाकिस्तान में मुल्तान का है, मुल्तान प्रदेश जो है प्रोविंस। तो ये मुल्तान का उस वक्त का जो देवान थे उनका नाम था मूलराज। मूलराज ছিল রাজস্ব। ইংরেজ ওই রেসিডেন্ট লাহোর দরবারে যে রেসিডেন্ট সেন্ট লরেন্স একটা খবর উঠি দিলেন যে উনি নাকি বিশেষভাবে রাজস্ব আদায় করছেন পার্সোনাল বেনিফিট আদায় করার জন্য, জনগণকে খেপিয়ে দিলেন এবং তার নামে একটা রটনা হলো, তিনি নাকি রাজস্ব দাবি করছেন অতিরিক্ত। তো মূলরাজ পদত্যাগ করতে বাধ্য হলেন। ওকে, লাহোরের পরবর্তী যে ইংরেজ রেসিডেন্ট মিস্টার কিউরি, সেন্ট লরেন্সের পর মিস্টার কিউরি সর্দার খান নামে একজনকে নতুন, তাহলে যেহেতু মূলরাজ সরে গেছেন, নতুন তাকে দিওয়ান নিযুক্ত করার জন্য মানে নিযুক্ত করলেন এবং বলা হয় তাকে দুইজন অফিসার নিয়ে যাচ্ছেন, মুলতান থেকে লাহোরে নিয়ে যাচ্ছে, মানে ওই পদে যেহেতু তাকে নিয়োগ দেওয়া হয়েছে সর্দার খানকে। ওই দুইজন ইংরেজ অফিসারের নাম পাওয়া যায়, একজনের নাম ভান্স অ্যাগনিউ আর একজনের নাম হচ্ছে অ্যান্ডারসন। এরা নিয়ে যাচ্ছেন, কাকে নিয়ে যাচ্ছেন? সর্দার সিং, মানে সর্দার খানকে, যেটা ইংরেজরা মনোনীত করেছেন, মানে মিস্টার কিউরি মনোনীত করে দিয়েছেন তাকে। বলা হয় পথেতেই মারা যাচ্ছেন সর্দার খান এবং ওই ইংরেজ দুইজন কর্মচারীও মারা যাচ্ছে। এটা অনুমান করা হয় এবং ইংরেজরা এটা হত্যাকাণ্ডের জন্য কাকে দায়ী করেন? যে যাকে সরিয়ে দিয়েছিলেন ওই যে মূলরাজকে, তারা মূলরাজকে দায়ী করছেন যে মূলরাজ এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী। এদিকে ইংরেজ সেনাবাহিনী যেহেতু দুইজন অফিসারকে মেরে ফেলেছেন, দুইজন লোককে, এবং ইংরেজ সেনাবাহিনীর মধ্যে একটা তীব্র অসন্তোষ জন্মায়, তারা চাইছেন বদলা। খবর আসে লর্ড ডালহৌসির কাছে, তখন গভর্নর জেনারেল পাল্টে গিয়েছেন, উস বক্তে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এই ঘটনা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি একজন বিখ্যাত সেনাপতি, সেই সময়ে সেনাপতি গাফ, ইনি মুলতান অভিযানের জন্য শীতকাল পর্যন্ত ওয়েট করতে বলছেন। এবং কিন্তু সেই সময় যেহেতু ইংরেজ কিছু অফিসার ছিল তারা বদলা চাইছেন, যে ঘটনা ঘটিয়েছে মূলরাজ, তো পুরোপুরিভাবে যুদ্ধের জন্য তৈরি। এবং এ সময় একটা ঘটনা ঘটেছিল শিখদের, যে ঘটনাটা অত্যন্ত উত্তেজিত করে তুলেছিল। মুলতান যেহেতু আক্রমণ করবে, শের সিং, তোমাদের শের সিং বলতে ওই সেনাপতি শের সিং মানে জিন্দনের সেনাপতি, তিনি এতদিন ইংরেজদের সাপোর্ট করছিলেন, কিন্তু তার কোনো না কোনো ভাবে যাত্রাভিমানে লেগেছে। তিনি শিখ, ইংরেজরা এক তো দলীপ সিংকে সরিয়ে দিয়েছে, নজরবন্দি করে রেখেছে, বিনা কারণে শিখদেরকে মানে রাজ্য দখল করার উদ্যোগী হয়ে পড়েছে ইংরেজরা। এই ঘটনায় তিনি ইউটার্ন হচ্ছেন, শিখদের পক্ষে দাঁড়াচ্ছেন। এবং এই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে, শিখদের পক্ষে যাওয়ার সঙ্গে সঙ্গে যেটা ঘটলো সেটা হচ্ছে যে শিখরা, যারা খালসা বাহিনী ছিল, তারা মনোবল বৃদ্ধি পেয়ে গেলেন, কারণ শের সিং তাদের দলে চলে এসেছে। শের সিং ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন প্রথম যুদ্ধেতে, বরাবরই ইংরেজদের সাপোর্ট করছিলেন, কিন্তু এখন তার নিজের আত্মায় লেগেছে। তিনি কিন্তু ইউটার্ন হয়ে শিখদের দলে মানে যোগদান করেছেন এবং শিখরা ইংরেজদের ওপরে খালসা বাহিনী সহ ঝাঁপিয়ে পড়লেন, কারণ তাদের রাজা দলীপ সিংকে সরিয়ে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, তাদের শিখ সাম্রাজ্যকে রক্ষা করতে হবে। এই ঘটনার জন্যই সুযোগ বুঝে ইংরেজরা তো রেডি ছিলেনই, তারাও যুদ্ধের জন্য রেডি হচ্ছে। এবং সেই সময় বলা হয় যে আমাদের উত্তর ভারতবর্ষে যারা আফগান ছিলেন, ওই সময় বেশিরভাগ লোক না ইউনিটি হয়ে গিয়েছিল ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য। তো লর্ড ডালহৌসি এটা তো একটা সুযোগ খুঁজে পেয়েছিলেন, এরাই বড় সুযোগ। তিনি একটা জায়গায় তিনি নির্দেশনামা জারি করলেন কলকাতার থেকে, যে
যুদ্ধের ঘোষণাপত্র জারি করলেন, যে অতীতের অভিজ্ঞতা থেকে কোডে তিনি লিখছেন যে অতীতের অভিজ্ঞতা থেকে সতর্ক না হয়ে, উদাহরণ দ্বারা প্রভাবিত হয়ে শিখ জাতি ইংরেজদের বিরুদ্ধে লড়াই নেমেছে, তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটাই অবশ্যই আবশ্যিক হবে। অর্থাৎ লর্ড ডালহৌসির কাছে একটা অপরচুনিটি চলে এসেছিল। তিনি ঘোষণাপত্রে জারি করেছেন যে এরা শিখরা আগের কোনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি, তার আগে তো বারবার যুদ্ধে পরাজিত হয়েছিল, ওরা পরাজিত হওয়ার মুখে চলে এসেছিল শিখরা, আগের অভিজ্ঞতা থেকে এরা কোনো শিক্ষা নেয়নি। এবং যেহেতু এদের উদাহরণ দ্বারা প্রভাবিত, কোনো কিছু দ্বারা উদাহরণ দ্বারা প্রভাবিত হয়েছে, ইংরেজদেরকে সরাতে হবে, যুদ্ধে নেমে পড়েছে। অতএব এদেরকে উচিত শিক্ষা দেওয়া ইংরেজদের উচিত, এটা আবশ্যিক। এই জন্য তিনি ঘোষণাপত্র জারি করেছেন এবং যুদ্ধ শুরু। বলা হয় 1846 সালে 16ই অক্টোবর লর্ড হিউগাফ, বিখ্যাত সেনাপতি নেতৃত্বে ইংরেজ বাহিনী রাভি নদীর তীরে, আমাদের পাঞ্জাবে রাভি নদী আছে, রাভি নদীর তীরে যুদ্ধ হচ্ছে। সেই জায়গাটার নাম চিলিয়ানওয়ালা। এবং চিলিয়ানওয়ালার কাছে রাভি নদীর তীরে অতিক্রম করে শের সিংকে প্রথমে আক্রমণ করছেন, এবং তারপরে শুরু হচ্ছে শিখ বাহিনী চিলিয়ানওয়ালার কাছে। প্রথমে শের সিংকে আক্রমণ করেছিল ইংরেজরা, এবং তারপর চিলিয়ানওয়ালার কাছে তারা যুদ্ধটা করছেন। এবং এই সালটা বলা হয়েছে 1949 সালের 13ই জানুয়ারি, চিলিয়ানওয়ালা যুদ্ধ। এই যুদ্ধে প্রাণপণ লড়াই চালাচ্ছেন শিখ সম্প্রদায়, এবং একদম ইংরেজরাও কোণঠাসা হয়ে পড়েছিলেন এই যুদ্ধে। বলা হয় শিখদের নাকি মানসিক জয় হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তটা তো রক্ষা করা যায়নি। ঠিক তার 2 মাস পর কিছুটা ইংরেজ বাহিনী পিছিয়ে এসেছিল, এবং বলা হয় যে সালটা 21শে ফেব্রুয়ারি 1849 সাল গুজরাটের কাছে যুদ্ধ হয়। নেক্সট যুদ্ধ তাহলে জানুয়ারির পর আবার যুদ্ধটা হয়েছে ফেব্রুয়ারি মাসে 1849 সাল, এটা গুজরাটের যুদ্ধ বলা হচ্ছে। এই যুদ্ধে ইংরেজ সেনাপতি হিউগাফের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী, খালসা বাহিনী সহ শিখদের সমস্ত বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করছেন, এবং দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের সমাপ্তি ঘোষণা হচ্ছে। এবং এই পরাজয়ের সঙ্গে সঙ্গেই শিখরা তাদের যে আধিপত্য সেটা নষ্ট হচ্ছে, এবং ভিক্টরি কারা করছেন, তারা লাভ করছেন জয়লাভ করছেন কারা? জয়লাভ করছেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ হিউগাফের নেতৃত্বে যে সেনাবাহিনী। অর্থাৎ দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধ যে শুরু হয়েছিল, সেই যুদ্ধের সমাপ্তি ঘটনা হচ্ছে গুজরাটের যুদ্ধের মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি 1849 সাল। এবং এই যুদ্ধের যে ফলাফল দাঁড়ালো, এর ফলে কি ঘটলো দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের পর, সেটা হচ্ছে যে লর্ড ডালহৌসি ঘোষণা করে দিলেন। মন্ত্রিসভাতে যদিও যথেষ্ট কনফিউশন ছিল, তিনি ঘোষণা করে একটা ঘোষণাপত্র জারি করে বললেন যে পাঞ্জাবকে ব্রিটিশ সরকার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। অর্থাৎ 1849 সালে 21শে ফেব্রুয়ারি যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে এলো। একই সঙ্গে রাজা দলীপ সিং এবং তার মা ঝিন্দনকে বলা হলো বছরে 5 লক্ষ টাকা দেওয়া হবে, এবং ইংল্যান্ডে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো। এবং পাঞ্জাব অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে ব্রিটিশদের যে সীমা সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেল। বুঝতেই পারছো, নর্থ ওয়েস্ট লাহোর মুলতান পর্যন্ত চলে গেল। আর এদিকে যে বিখ্যাত সেনাপতি ছিল লর্ড ডালহৌসি, তাদেরকে অত্যন্ত সম্মানিত করা হলো। আমরা জানি এই সেনাপতিগুলোর নাম আমরা পড়বো তোমাদের যখন আমি ক্লাস নেব। সিপাহী বিদ্রোহ নাম আছে এডওয়ার্ডস, লরেন্স ভাতৃদ্বয়, নিকলসন, রিচার্ড টেম্পল, বড় সেনাপতি যারা সিপাহী বিদ্রোহ দমন করতে সাহায্য করেছিল। তো এইভাবেই পাঞ্জাব इंग्रेज ईस्ट इंडिया कंपनी दखले चले। तो मेरा ये कहना है कि जब ऐसे दलीप सिंह को हटाया गया तो उसके बाद अंग्रेज के विरोध जो सिख संप्रदाय थे पूरा एकजुट होकर लड़ाई किए। इसका सबसे बड़ा और एक कारण जुड़ गया क्योंकि शेर सिंह सिख के साथ चले आए थे और युद्ध शुरू हुआ सेकेंड इंगो सिख बैटल। इस बैटल का शुरुआत इस युद्ध से शुरू हुआ था 1848 16 अक्टूबर उन्होंने शेर सिंह के विरुद्ध युद्ध किया ईस्ट इंडिया कंपनी ने। और जनरल ह्यूगफ उनका कमांडर इन चीफ थे ईस्ट इंडिया कंपनी का।
वो चिलियन वाला बाग, वो पंजाब के मतलब वो लाहौर के आसपास चिलियन वाला बाग, तो वहां पर युद्ध हुआ। उस युद्ध में ज्यादातर सिख लोग बोलते हैं कि जीत गए थे, लेकिन बहुत सारा सती हुआ था। और ऐसे लास्ट स्टेज में आके एक महीने के बाद दूसरा युद्ध हुआ, गुजरात के एरिया में युद्ध हुआ, जो 21 फरवरी 1949। चिलियन वाला का जो युद्ध हुआ था 13 जनवरी 1849। और यहाँ पर लाहौर गुजरात का जो बैटल हुआ था 1849 21 फरवरी। तो याद रखना है, ये दो युद्ध के साथ चिलियन वाला और गुजरात, बैटल ऑफ गुजरात, इसके साथ ही ये ह्यूगा अपने जीत लिए इस बैटल को। और पंजाब जो है ब्रिटिश के कम अंडर में चले गए। तुम लोगों का एक शॉर्ट क्वेश्चन आता है कि जब पंजाब को दखल किया गया था तब भारत में इंग्रेज ईस्ट इंडिया का गवर्नर जनरल कौन था? तो इसका आंसर होगा लॉर्ड ডালহৌসি। তোমাদের উত্তরটা করবে যে ভারতবর্ষকে যখন পাঞ্জাব তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতবর্ষের পাঞ্জাবকে যখন নিয়ে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিয়ন্ত্রণে, তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। এটা মনে রাখবে। এর সঙ্গে সঙ্গেই উত্তর ভারতের যে রাজনীতি কমপ্লিট, অর্থাৎ ব্রিটিশদের অধীনে কমপ্লিট হয়ে গেল। আর তারপরে পরে আমরা দেখবো ভারতবর্ষের রাজনীতিতে ভয়ঙ্কর যে পরিণতি 1857-এর সিপাহী বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম, যাই বলো সেটা তো আমরা তখনই জানতে পারবো। ওকে, তো আমরা শিখ সাম্রাজ্য কিভাবে ব্রিটিশদের মানে নিয়ন্ত্রণে গেল সেটা পড়লাম। আশা করি তোমাদের যখন যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের সঙ্গে যখন লাইভ ক্লাস হবে নিশ্চয়ই তোমরা খাতায় লিখে রাখবে, আমাকে জিজ্ঞাসা করো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার দেখা।